বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ত্রিপুরার বিভিন্ন স্থানেও যথাযথ মর্যাদায় পালিত হবে বাংলা ভাষা দিবসটি। সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুরে ও রহিমপুরেও পালিত হবে নানা অনুষ্ঠান। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে গোটা বিশ্বে পালিত হবে এই দিনটি। আর এই দিনটিকে উপভোগ করার জন্য প্রস্তুত এপার বাংলা ওপার বাংলা। আমার ভাষা তোমার ভাষা, সবার ভাষা মাতৃভাষা। আর এই দিনটিকে উদযাপিত করতে প্রস্তুত রাজ্যের ভারত বাংলা সীমান্ত চেকপোস্টগুলো। ওই দিন এপার ওপার বাংলা দুই দেশের মানুষ শ্রদ্ধা জানাবে 51 সালের সেই ভাষা আন্দোলনের শহীদদের। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন এপার ওপার বাংলা দুই দেশের মানুষ শ্রদ্ধা জানাবে 1951 সালের সেই মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দেশের শিল্পীদের পরিবেশনায় সীমান্ত রূপ নেবে এক মহামানবের মিলন মেলা। কণ্ঠে কণ্ঠে সুর ধ্বনিত হবে একটাই, আমার ভাইয়ের রক্তের মানু 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সোনামুড়া মহকুমার দুটি স্থানেও ঘটা করে উদযাপিত হবে এই দিনটি। সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্টে এই দিনটিকে স্মরণ করে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। তথ্য সংস্কৃতি দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং কাঠালিয়া পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী সহ উভয় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলবে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় নানা অনুষ্ঠান। তাছাড়া মহকুমার রহিমপুর সীমান্ত লাগোয়া রহিমপুর গ্রামের শ্রদ্ধার সঙ্গে পালিত হবে দিনটি। উদ্যোক্তা রহিমপুর মাতৃভাষা দিবস উদযাপন কমিটি ও বক্সনগর পঞ্চায়েত সমিতি। উপস্থিত থাকবেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক সহ উভয় দেশের বিশিষ্টজনেরা। রহিমপুর বিদ্যালয় মাঠে স্থায়ী শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অতিথিরা। এদিকে ভোরে প্রভাত ফেরির মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করবে ছাত্রছাত্রী, কচিকাঁচা সহ এলাকার মানুষ। সব মিলিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত ত্রিপুরাবাসীও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল খুমলুংস্থিত পরিষদীয় ভবনে বসতে চলেছে এডিসির 2014-15 অর্থ বছরের বাজেট অধিবেশন। বাজেট পেশ করবেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। আগামীকাল এডিসির বাজেট অধিবেশন বসবে। এই দিন বেলা 11টায় খুমলুংস্থিত পরিষদীয় ভবনে হবে এই অধিবেশন। এই অধিবেশনে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা পরিষদীয় ভবনে 2014-15 অর্থ বছরে এডিসি প্রশাসনের বাজেট পেশ করবেন। জানা গেছে, স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনের মুখে এই অধিবেশন ভোটমুখী হবে বলেও ধারণা করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমাদের সভ্য সমাজ আবারও সাক্ষী হয়ে রইল এক পৈশাচিক ঘটনার। এক ভবঘুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সভ্য সমাজের পশুদের দিকে। ঘটনা সোনামুড়া শহরে। আমাদের সভ্য সমাজ আবারও সাক্ষী হয়ে রইল এক পৈশাচিক ঘটনায়। এক ভবঘুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সভ্য সমাজের পশুদের দিকে। ঘটনায় ছি ছি রব পড়েছে গোটা এলাকা জুড়ে। সোনামুড়া রবিদাস পাড়ার রেশমি রবিদাস নামক এক ভবঘুরে মহিলা দীর্ঘদিন ধরে সোনামুড়া বাজারেই থাকত। বেশিরভাগ সময়ে কাটাতো সোনামুড়া পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায়। এলাকার এক ব্যবসায়ী সঞ্জু দাস বিগত প্রায় 5 বছর যাবৎ তার দেখাশোনা করত। তাকে খাবারও দিত সঞ্জু। আমি সকালবেলা বাড়ির ভিতরে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে এসে কইতেছে তো এমনি তোমার পাগল তো। ওই এখানে একটা চা দোকানদার ফোন দিয়েছে, ফোন দিয়ে এসে কইতেছে তোমার পাগলের তো এই অবস্থা, কেটা জানি মারছে। তখন আমি এসে দেখলাম, দেখে এসে জিগেছি ওর আস্তে 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 আমার ঘরের কাছে গেছে, দোকানে গেছে আর কি। দোকানে যে এসে আমার কাছে পুরো বিবরণটা কইছে যে এইভাবে ব্যাপার। আমি পুরো শরীরটা দেখলাম যে এটাকে রেপ করা হয়েছে। 10টা যখন আমি বাড়ির যখন যাওয়ার পথে, তখন এই 10টা 10:30 বাজবো, তখন তাই আমি সাইডে গেছি এখান থেকে, কইছে যা। প্রত্যেকদিন তাই থেকে আমি আদেশ লিয়ে যাই, সেবা যত্ন করি। সবাই তো ভাবতেছে পাগল, পাগলই আমিও ভাবতেছি পাগলই, কিন্তু আমি আমার মাপ থেকে বেশি সেবা যত্ন করি। এমনকি দেশ কইব, আমার এলাকার লোকে কইব যে আমি সেবা যত্ন কেমন করি। কাল কয়েকটা নতুন কাপড় দিছি, হয়তো এই কাপড়টা দেখতে দেখে সেটা মনে করেন যে ভাবতে যে মনে করেন সুস্থ মহিলা, এমন ভাবে সেটা নিচে নিয়েছে, পাগলটা রেপ করছে। আপনি দেন পুরো পুরো শরীরের ভিতরে। আজ সকালে রেশমি নামক ওই ভবঘুরে মহিলা সঞ্জুকে জানায়, গত রাতে কিছু লোক তাকে গাড়ি করে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে ছেড়ে দেয়। এই ঘটনা শোনার পর সঞ্জু দাস সোনামুড়া থানায় বিষয়টি জানায়। পুলিশ জানায়, রেশমির মেডিকেল পরীক্ষার পরই ঘটনার মামলা নেওয়া হবে। আমি নিজে গেছি, আমার তো আমি নিজে সেবা করি পাগলের।
তো আমি নিজেই একাই গেছি, যেটা আমার কেসে আমার লাগছে। আমি সঙ্গে সঙ্গে থানাত গেছি, থানাত যে কইলাম স্যার এই ঘটনা, হ্যাঁ আমার পাগল তো আজকে মুখ খুলতে পারে না, আমি কি করে খাবো মুখ। তো আমার কইতেছে তুমি মেডিকেলে লয়ে যাও। মেডিকেলে নেওয়া কি সম্ভব? মেডিকেলে নেওয়া কি সম্ভব নেই? আমি মেডিকেলে নেওয়াটাকে সম্ভব নেই। একটা পাগল রে আমি কি জোর করে নিতাম নি? তাদের মতন কি আমি কি জোর করে নিয়ে র্যাপ করতাম? ওই তো 5-6 বছর হইব বাড়ির তারা, তাদের বাড়ির ভিতরে রবিদাস বাড়ি, বাড়ির তারা কেউ সেবা যত্ন করে না। আমি নিজে করি। কাপড় চোপড় এই তো শীতেছে, মানুষের ঘুম আছে, আমার ঘুম নেই। কেন? এই পাগলের কারণে। সুয়াটার কত কিছু দাম দিতেছি, ভদ্রলোকেরা সেদিনকে চা দিছি, 4 গ্লাসটা কিন্তু চুরি করে লিয়ে গেছে গা। বাড়ির তারা তো আগেই তো বললাম না, বাড়ির তারা তো কোনো খোঁজ খবর নেয় না। যা খোঁজ খবর আমি নিই, একটা এভরিথিং সবকিছু, একটা মহিলার যা লাগে, খানা যা চায় তা মনে মনে জানে, সবকিছু দিতেছি। এখন প্রশ্ন হলো, একজন ভবঘুরে মহিলাকে মেডিকেল পরীক্ষা করানো কষ্টকর ব্যাপার। তাছাড়া পুলিশও ঘটনাটিকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না বলে সঞ্জু দাসের দাবি। তবে এই ঘটনায় ছি রব পড়ে গেছে গোটা সোনামুড়া শহরে। থানার সামনের থেকে রাস্তা যাচ্ছে এদিকে আইতেছে, পুরো উলঙ্গ অবস্থা, আতঙ্কটা। তো সামনে আইসে পরে দিয়া চেহারা দেখতে চিন্তা করতেছি না, আমার লোক একজন পার্টনার সত্তর কইতেছে কয়টা রেশমি, আমি কই রেশমি না, এটা কই রেশমি, এটা পুরো উলঙ্গ অবস্থা। তারপর দিয়া আয় করতেছে, আমি ডাক দিছি, আমি কই রেশমি ভাই দিঘা, এটা করে ডাক দেওয়া না আইসে, কাপড়টা ব্যাট টেট দিয়ে আমার কাছে গিয়ে সেটা আমার লোকের পার্টনার একটা বিড়ি করছে, বিড়িটা ধরে যন্ত্রণ চিল্লাতে দিয়ে বসছে। আইস হচ্ছে বলে যে আমরা 5:45 থেকে ডিউটি ছেড়ে আইসি, আমরা যতজন আসিলাম আমরা সবাই মিল্লা জিজ্ঞেস করছি তুলো এই ঘটনা কেডা করছে, বাকি কারো চিনস কিচ্ছু, কোনো হা বা কোনো শব্দ নাই, শুধু কাঁদতেছে। এবারে আমরা তার জন্য বাদ গেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের আজ ছিল তৃতীয় দিন। আজ অধিবেশনে বিরোধীদের আনা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য মন্ত্রীরা। আগামীকালও চলবে প্রশ্ন উত্তর পর্ব। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের আজ ছিল তৃতীয় দিন। তৃতীয় দিনের অধিবেশনের প্রথমার্ধে বিরোধীদের জেলা সাধারণ প্রশাসন, কৃষি, কর্মবিনিয়োগ, বন, গ্রামোন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। জেলা সাধারণ প্রশাসন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। চাকরি দেওয়ার চেষ্টাটাই আমরা বেশি করছি, যতটা সম্ভব আমাদের প্রত্যেক মন্ত্রিসভার বৈঠকেই 5, 10, 50, 100, 200 করে আমরা চেষ্টা করছি শূন্য পদ পূরণ করা এবং নতুন পদ সৃষ্টি করা। এটা হচ্ছে মূল পর্যায়। তো এটা আমরা ব্যাংকের সঙ্গে ক্লিয়ার করছি, কিন্তু এর বাইরে অধিকাংশ এই যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা আমাদের বিবেচনার মধ্যে আছে, এই ঘটনাটা। এবং আমরা মাঝে একটা এক্সারসাইজও হাতে আমরা নিয়েছিলাম, কিন্তু সবটা করতে গিয়ে আমরা যা দেখলাম যে পরিমাণ মানিটারি ইনভলভমেন্ট হয়, এই বোঝা বহন করার মতো তৎকালীন পরিস্থিতিতে আর্থিক সম্পত্তি ছিল না। তো আপনি যেটা বলছেন, খুব গঠনমূলক ভাবে কথাগুলো বলার চেষ্টা করেছেন যে একসাথে সবাই থেকে আর কোথাও আসছে না, আস্তে আস্তে করে যেটা দেখতে পারি, সেদিক থেকে যে প্রস্তাব আপনি এনেছেন, প্রশ্নের মাধ্যমে আমার মনে হয় এটা আমাদের ভাবতে হবে এবং সময় দিতে হবে, কিন্তু জিনিসটা আমরা দিকে করছি। কর্মবিনিয়োগ বিষয়ক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী শহীদ চৌধুরী। বন ও গ্রামোন্নয়ন বিষয়ক বিরোধীদের আনা প্রশ্নের উত্তর দেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। নানাভাবে তারা যদি কোথাও ত্রুটি থাকে চিহ্নিত করবে, কিন্তু এত বেশি গাইডলাইন্সের যে স্ট্রিনজেন্সি আসছে, এতে রাজ্যগুলোর মধ্যে শিক্ষাতে হচ্ছে। আর আমাদের রাজ্যের মধ্যে সেখানে যেটা বলছেন যে কোন পঞ্চায়েতে দরবার করতে পারলে হয় না, হয় না, এটা হওয়ার কোনো কারণ সেখানে নেই। কেননা আমাদের রাজ্যে যেমন কৃষি বিষয়ক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী অঘোর দেববর্মা। তাছাড়া বিরোধীদের বেকার সমস্যা, দুর্নীতি, স্বজন পোষণ, রেগার কাজ ইত্যাদি বিষয়ক প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অধিবেশনের দ্বিতীয়ার্ধে ধন্যবাদসূচক আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক হরিচরণ সরকার। আগামীকালও বিরোধীদের আনা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মন্ত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় গ্রামীণ পানীয় জল সপ্তাহ উপলক্ষে রাজধানীতে এক র্যালি সংগঠিত করল তুলসীবতী বিদ্যালয়ের ছাত্রীরা। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক, মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। জাতীয় গ্রামীণ পানীয় জল সপ্তাহ উপলক্ষে রাজধানীর তুলসীবতী স্কুল থেকে আয়োজন করা হয় এক র্যালির। বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক,
মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। র্যালি শেষে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভাও। সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক বলেন, জাতীয় গ্রামীণ পানীয় জল সপ্তাহ আমরা রাজ্য পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তর থেকে আজ থেকে 25 তারিখ পর্যন্ত এই কর্মসূচি করব। এই কর্মসূচিতে আমাদের দপ্তর ছাড়াও বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত, স্বশাসিত জেলা পরিষদ, পঞ্চায়েত, বিভিন্ন দপ্তর, বিশেষ করে শিক্ষা দপ্তর, উচ্চ এবং বিদ্যালয়, খেলাধুলা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটি অনুমোদিত ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র সুনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 9 দফা দাবির ভিত্তিতে এক মিছিল ও জমায়েত সংগঠিত হয় সুনামুড়া সিআইটি অফিসের সামনে। সিআইটিও অনুমোদিত ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র সুনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 9 দফা দাবি নিয়ে সুনামুড়া সিআইটিও অফিসের সামনে জমায়েত হয়ে দেশব্যাপী স্কিম ওয়ার্কার্সদের দাবির ভিত্তিতে এক মিছিল ও জমায়েত সংগঠিত হয় আজ। উক্ত মিছিল ও জমায়েতে বিভাগের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মী এবং মিড ডে মিল কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে সকল স্কিম ওয়ার্কার্সদের ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক কর্মচারীদের পেনশন স্কিম চালু, তাদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় প্রকল্পগুলি বেসরকারীকরণ না করা প্রভৃতি। সিআইটিও অঞ্চল সম্পাদক প্রদীপ শাহ আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে বলেন, অর্থনৈতিক দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন সংগঠিত হচ্ছে, ধর্ণা জমায়েত সংগঠিত হচ্ছে। সেই ধর্ণার সমর্থনে আমরা সুনামুড়া বিভাগের অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার এবং সহায়িকা আশা কর্মী, মিড ডে মিলে কর্মরত শ্রমিকদের নিয়ে আমরা এই বিক্ষোভ জমায়েত সংগঠিত করছি। জমায়েতের প্রধানতম দাবি হচ্ছে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা, সামাজিক নিরাপত্তা বিধান করা এবং তাদের এই যে অর্থনৈতিক যে দাবি, এই দাবিগুলোতে কাজের একটা সুনিশ্চিতকরণ করা, বেসরকারীকরণ করার বিরুদ্ধে আমরা সারা দেশ জুড়ে শ্রমিক, শ্রমজীবী, মহিলাদের সংগঠিত করার জন্য এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে। আমরা দেখেছি কেন্দ্রের ইউপিএ সরকার তারা উদারীকরণের নামে, বেসরকারীকরণের নামে আজকে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী যারা পরিষেবা দিচ্ছে তাদের ন্যূনতম মজুরি সেখানে নির্ধারিত করছে না। আমরা দাবি করছি সমস্ত পেশাগত শ্রমিকদের 10,000 টাকা মজুরি নির্ধারণ করতে হবে। তাদের সামাজিক নিরাপত্তার বিধি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং কাজের একটা সুনিশ্চিত গ্যারান্টি দিতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য আশা কর্মী ইউনিয়ন এবং ত্রিপুরা মিড ডে মিল শ্রমিক ইউনিয়ন। ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদিকা রেখা লোক জমাতিয়া জানান, আজকের এই প্রোগ্রামটা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে স্কিম ওয়ার্কারদেরকে নিয়ে অল ইন্ডিয়া প্রোগ্রাম। দিল্লিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ আর আমাদের ত্রিপুরা রাজ্যে সারা রাজ্যে এই মিছিল পথসভা হইব। স্কিম ওয়ার্কারদের তাদের বেতন ভাতার জন্য আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল এই যে প্রজেক্টগুলি আছে, এই প্রজেক্টগুলিতে বর্তমানে জিনিসপত্রের যে দাম তার লগে মিলিয়ে ওদেরকে কারকের সাম্মানিক ভাতা এবং কারকদের জন্য যেই টাকা দেওয়া আছে এটাকে বৃদ্ধি করার দাবিতে আমরা আজকে এখানে সংগঠিত বৃহত্তর আন্দোলনে সংগঠিত করব। আমাদের মিড ডে মিল থেকে আরম্ভ করে অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের অল ইন্ডিয়ার কর্মসূচি হিসাবে বা আমরা ত্রিপুরা রাজ্য বন্ধের
ধর্মঘটের সিদ্ধান্ত পর্যন্ত আমরা নিতে পারি যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয়। উক্ত কর্মসূচিতে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই এবং টিএসইউর যৌথ উদ্যোগে উদয়পুরে শুরু হলো বিদ্যালয় ভিত্তিক দ্বাদশ একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার আজিজুল হক। প্রতিযোগিতা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হয় বিদ্যালয় ভিত্তিক দ্বাদশ একাঙ্ক নাটক প্রতিযোগিতা। চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। পুরস্কার বিতরণ করা হবে 28 ফেব্রুয়ারি। প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে শুরু হচ্ছে নাটক প্রতিযোগিতা। প্রথম দিন একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন পশ্চিমবাংলা থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার আজিজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস, এসএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব ও সভানেত্রী নীলাঞ্জনা রায়, টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বকলই প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেয় এসএফআই উদয়পুর বিভাগের সম্পাদক শুভ চক্রবর্তী এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে এবং সভাপতিত্ব করেন উদয়পুর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত দেব। এদিন উদ্বোধকের ভাষণে আজিজুল হক বলেন, সুস্থ সংস্কৃতি বিকাশে এবং সমাজকে সঠিক পদ্ধতিতে দৃঢ়ভাবে জাগ্রত করতে এই সমস্ত নাটক চালিয়ে যাওয়া অত্যন্ত অভূতপূর্ব দিক। এছাড়া তিনি আরো বলেন, যে সাংস্কৃতিক আন্দোলন মানে হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন কোনোদিন মানে বাধা দৌড় হতে পারে না, যে যতটুকু দৌড়ে যাবে ততটুকু ঘাস খাবো। সাংস্কৃতিক আন্দোলনের প্রধান স্লোগানই হচ্ছে ফুটো উড়াও, সীমা অতিক্রম করে। মানুষকে সীমা অতিক্রম করবার জন্য উদ্বুদ্ধ করার নামই সাংস্কৃতিক আন্দোলন। মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠা করার নামই সাংস্কৃতিক আন্দোলন। এবং যে নিয়ম এখানকার ছাত্র ফেডারেশন যুবক পরিষ্কারভাবে এই আন্দোলনের মধ্যে এটাকে আন্দোলন হিসাবে গড়ে তোলা দরকার। দৈনন্দিন জীবনের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহগুলোকে তারা সত্যি সত্যি কি ঘটছে সেগুলোকে তুলে ধরা দরকার। এবং এই তুলে ধরার ক্ষেত্রে একজন পরিচালক বাস্তব অবস্থা তারা সীমাবদ্ধ, এটা অস্বীকার করা যায়। এদিকে এসএফআই রাজ্য সভানেত্রী তার ভাষণে বলেন, রোধ করার জন্য আমরা এই হাতিয়ার হাতে নিয়েছি। সেই হাতিয়ারকে ঢাল করে আমরা সমাজের মধ্যে মানুষ তৈরির প্রক্রিয়াকে কাজে আরো গতি দিতে চাই। এবং এই সমাজের মধ্যে যে অবক্ষয়গুলি আছে, সামাজিক অবক্ষয়, এই সমাজের মধ্যে যে নিম্ন মানুষগুলি নীল নকশা আঁকতে চাইছেন, এই সমাজের মধ্যে নীল নকশা গোপন করতে করতে সমাজকে আরো ধ্বংস করতে চাইছেন, সেই ধ্বংসাত্মক হাতগুলিকে একেবারে দুমড়ে মুচড়ে আগুনে পুড়িয়ে দিয়ে ধূলিসাৎ করার জন্য আমাদের প্রয়াস। এদিন অনুষ্ঠানে উদয়পুর বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী সুব্রত দেব এসএফআই এর পক্ষ থেকে দেওয়া স্মারক উপহার তুলে দেয় বিশিষ্ট সাহিত্যিক আজিজুল হকের হাতে। তবে প্রথম উদ্বোধনের পর উদয়পুর হরিয়ানন্দ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিচালিত নাটক একটি মোড়কের কাহিনী দিয়ে শুরু হয়েছে একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এতে টাউন হল ভর্তি দর্শকের করতালিতে মুগ্ধ হয়েছিল নাট্যকাররা। এই বছর দ্বাদশ একাঙ্ক নাটক প্রতিযোগিতায় 18টি বিদ্যালয় অংশ নিচ্ছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামড়া মুঙ্গিয়াকামিতে শুরু হলো টিএসইউ তেলিয়ামড়া বিভাগ ভিত্তিক সভ্যপদ সংগ্রহ অভিযান। উপজাতি ছাত্র ইউনিয়ন তেলিয়ামড়া বিভাগ ভিত্তিক সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু হয় আজ থেকে। এই অভিযানে উপস্থিত ছিলেন টিএসইউ তেলিয়ামড়া বিভাগীয় সম্পাদক বিকাশ দেববর্মা সহ অন্যান্য সদস্যরা। বিভাগে মোট সভ্যপদের সংখ্যা 5000। আজ মুঙ্গিয়াকামিতে 1000 সভ্যপদ সংগ্রহ করা হয়। মুঙ্গিয়াকামি উচ্চতর বিদ্যালয় থেকে বিশাল মিছিল সংগঠিত করে কমিউনিটি হলে একত্রিত হয় এবং সভ্যপদ সংগ্রহ করে। আজকে আমরা আমাদের সংগঠন উপজাতি ছাত্র ইউনিয়ন, এই সংগঠনের প্রায় 1978-এর জন্ম। 1978 থেকে আমাদের কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচির মধ্যে মূল এবং প্রধান কর্মসূচি হচ্ছে আমাদের শৈবপথ। এবার আমরা সেই শৈবপথকে সামনে রেখে আমাদের সংগঠনের তেলিয়ামড়া বিভাগীয় কমিটির তরফ থেকে আমরা সারা বিভাগ জুড়ে একদিন ব্যাপী শৈবপথ অভিযান শুরু করেছি। অলরেডি সমস্ত অঞ্চলে অলরেডি সংগঠনের শৈবপথ চলছে এবং আমাদের মূল যেটা মানে সেন্টার হচ্ছে এই মুঙ্গিয়া
মঙ্গিয়া এবং আঠরমুড়া অঞ্চলটাকে নিয়ে। এই আঠরমুড়া অঞ্চলের সমস্ত স্কুলের মধ্যে মেম্বারশিপ অলরেডি হয়েছে এবং এখন হচ্ছে আমাদের নতুন শৈবপদ যারা হয়েছেন তাদেরকে নিয়ে আমাদের একটা সম্বর্ধিত সভা এবং তাদেরকে সম্বর্ধনা করার জন্য আমরা তাদেরকে সঙ্গে নিয়ে আজকে এখানে একটা আলোচনা সভা করব। আর আমাদের তেলিয়ামুড়াতে টোটালে 5,000, এই 5,000 ফুল ফিল আপ করবো আমরা আজকে একদিনের মধ্যেই আমরা মোটামুটি আশা করেছি। প্রায় বিভিন্ন লোকাল থেকে আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট এসেছে প্রায় 70 থেকে 80% অলরেডি উঠে গেছে মেম্বারশিপ। এখনও কিছু বাকি রয়ে গেছে, তাও আমরা 2টার মধ্যে অলরেডি ক্লোজ হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত একটা মত এবং বিভিন্ন লোকাল থেকে আসা রিপোর্ট থেকে আমার এই। আজকের এই সভ্যপথ অভিযান কর্মসূচিতে সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবির ভিত্তিতে গোমতী জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপশিক্ষা অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হল এনএসইউআই গোমতী জেলার 10 জনের প্রতিনিধি দল। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর আজও কেন সমস্ত ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক পেল না? সরস্বতী পূজা নিয়ে অস্বাভাবিক হারে ছাত্রছাত্রীদের কাছে থেকে অর্থ বা চাঁদা সংগ্রহ করা হয়েছে কেন? মিড ডে মিল নিয়ে সংখ্যাগরিষ্ঠ বিদ্যালয়ে চলছে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি, অথচ সামগ্রিক মিড ডে মিল পরিচালন ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ না নিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন? উদয়পুর শহরে একাধিক বোর্ডিং হাউসে বসবাসকারী ছাত্রছাত্রীরা নানাদিক সমস্যায় আছে। তার সুষ্ঠু